স্যার দেখেন, অবৈধ বাংলাদেশে বললে এটা অনেক কথা বলতে হবে। এই আওয়ামী লীগের কত হাজার লোক অবৈধভাবে আছে ভারতে বলেন, তাদেরকে তো দিচ্ছেন না, তখন কথা বলতেছেন না। এই নিরীহ জনগণ হয়তো যেও থাকে, আইন একটা নিয়ম আছে, আন্তর্জাতিক আইন। কোন লোক যদি কোনো দেশে যায়, সে দেশে যদি বিবাহ করে, জমি কিনে অথবা জমি কিনে, বা ওই দেশের ট্যাক্স, আপনি যা বিদেশে আছেন ভাই, ট্যাক্স পে করছে কোনো জায়গায়, এরকম ডকুমেন্ট থাকে, সে ওই দেশের নাগরিক হইতে চাইলে হইতে পারে। কিন্তু এখন যখন পাঠাচ্ছে এইভাবে, এটা অবৈধ সিস্টেম। নিয়ম হলো আপনি তাকে তার হাজতে নেবেন, তারপরে আপনি ওই মন্ত্রণালয়, আমাদের হোম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হোম মিনিস্ট্রিকে জানাবে। হোম মিনিস্ট্রি পুরো ভেরিফিকেশন বাংলাদেশে করবে, করে পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবে, হ্যাঁ লোকটা আমাদের বৈধ, তারপর পাঠাতে পারেন। এটা হলো বেসিক রুলস। কিন্তু দেখেন যেভাবে কাজ করতেছে, এটা অনৈতিক, উদ্দেশ্য প্রণীত ভাবে বাংলাদেশ সরকারকে চাপে রাখার জন্য। এখন আমরা যদি দুষ্টামি করতে চাইলে আমরা করতে পারি, আমার অনেক স্কোপ আছে। আমাদের দেশের বিহারি, এটা আমাদের দেশের লোক অবশ্যই না, পাকিস্তান আনছে, বিহারের লোক। এদেরকে যদি আমরা একটু দুষ্টামি করি আর কি, যেটা বলতে হয় কেন বলতে পারি না, আমরা এদেরকে আপন মনে করি। তারা কাজ করে খায়। আজকে যে লোকগুলিকে আপনি ফেরত পাঠাচ্ছেন, ওই দেশে কিন্তু ভিক্ষা করে খাইতো না, ওই দেশে কাজ করে খাইতো। আমি যেভাবে যে আচরণ করি আমার বিহারি ভাইদের সাথে, তারা সেটা করে না, অনৈতিক কাজ করতেছে। এবং দেখেন, বিহারি ভাইদের যদি সুশ্রী দেই, সীমান্তে পাঠাই, বিহারিরা যাবে নিজের পৈতৃক বাড়ি উদ্ধার করতে, এই দরকার আসলে ভারতের জন্য। আজকে চা শ্রমিক দেখেন আমার দেশে, এই চা শ্রমিক আমার দেশের না। এর আগে তো কখনো এভাবে তো করেনি, এখন করার সুযোগটা কেন পাচ্ছে? এটা কি শুধুমাত্র শুভেন্দু অধিকারী ক্ষমতা এসছে, এইটার ক্ষমতা দিয়ে, এই বল দিয়ে, নাকি আসলে আমাদেরও কোনো দুর্বলতা এখানে আছে? দেখেন, আমাদের বড় সমস্যা হলো তারেক রহমান যেমনটা আশা করছিলেন ওনারা নির্বাচনের পরে, এর আগে তো কথা বলছেন নির্বাচন হোক নির্বাচন হোক, এখন নির্বাচন হয়েছে, তারেক রহমান তাদের ডিজাইন মতো কাজ করতেছে না। উনি ওনার পিতার মতো, ওনার মায়ের মতো, একদম যেটা করা দরকার সেইভাবে যাচ্ছে। আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছে, এটা তো আমি চিন্তাই করতে পারি না তাড়াতাড়ি করবে। এখন এক এক করে সমস্যা তাদের বিপক্ষে যাচ্ছে। তাদের চীনের সাথে আমাদের সম্পর্ক ভালো হচ্ছে, পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হচ্ছে। আবার এটাও হচ্ছে, তারেক রহমান ভারতে যাওয়ার আগে চীন যাচ্ছে, আপনি কি বুঝতে পারতেছেন এদের গালে কতটা চট চট চাপড় খাচ্ছে? পাকিস্তানের নাম শুনলে তো আজকে ইন্ডিয়ার অবস্থা খুবই খারাপ। এই যে ইরান নিয়ে যে একটা বিশ্বের একটা দামাদল পরিস্থিতিতে, সেটা গুরু হিসেবে কাজ করতেছে, নেতা হিসেবে কাজ করতেছে পাকিস্তান। এই জায়গায় ভারত, মোদীর কি অবস্থা? মোদী নিজের তো অনেক সুপার পাওয়ার মনে করে, তার অবস্থা নাই, অবস্থান শূন্য। উল্টা আমাদের যে ফাঁসির আসামি হাসিনাকে রাখছে ওখানে, উইথ অল এসেসরিজ নিয়ে আজেবাজে কাজ করতেছে। এখন সরকারকে চাপে রাখার জন্য দুষ্টামি করতেছে। বাট আমার মনে হয় বেশি বাড়াবাড়ি করলে আমরা দুষ্ট কম না, আমরা করতে পারবো। আমরাও দুষ্টামি করলে আমরা সীমান্ত জড়ো হবো, দেখি কি করতে পারে। কিছু করার নেই, মনে রাখবেন, ওই পারের বাঙালি এই পারের বাঙালি কিন্তু এক। এ মুর্শিদাবাদে বর্ডারে হোক আর দিনাজপুরের বর্ডারে হোক, আপন আত্মীয়। কিন্তু 50 বছর আগে 100 বছর আগে দেখবেন যে আপন আত্মীয়। মাঝখানে বিএসএফ হলো বহিরাগত। তোর দুষ্টামি করলে আমাদের দুষ্টামি করতে হবে, আমরা তার চেয়ে কম না। সীমান্ত দেখেন এখন বিজেপি অ্যাক্টিভ, বাট তারা যে কাজটা করতেছে দুঃখজনক। আমাদেরকে জোর করে রোহিঙ্গা গুলি চাপাইয়া দিল ইন্ডিয়া। এখন সে কি করতেছে? আসলে ওই কুকুরের সাথে মগুর দরকার, ভদ্র আচরণ চলে না। যত বড় শক্তি হোক, কিছু করার নাই। এবং তার আচরণের জন্য আজকে আমরা বাধ্য হয়েছি পাকিস্তানের কাছে যাইতে, চীনের কাছে যাইতে। এটা ভারতের আচরণের জন্য। যেটিকে 15 বছর সে কোনো কথা বলে নাই, অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়ে গেছেন, গুম খুন সবই সিদ্ধান্ত, সব তার মেকানিজম, জঙ্গি নাটক সব তার মেকানিজম। এখন সাধু শাস্তেছেন। বাট আমার মনে হয় সময় আছে, বিশ্ব দেখছে কি করছে হাসিনা। হাসিনাকে আমরা মাপ দিয়ে মানে নির্বাচন করার অবকাশই নাই, বিচার হইতে হবে, তারপর কথা। আমাদেরকে একটু সীমান্তে একটু মাথা বলে দেখাইতেছে আমাদের বর্তমানে যারা বিডিআর সৈনিক আছেন, বিডিআর নামটা পরিবর্তন করা হয়েছে। লজ্জাও তার লাগে না যে তার অবস্থান কোথায়। সেটা নিজ দেশের মণিপুর সামলাতে পারতেছে না ভাই। মণিপুরের অবস্থা আমরা জানি না, কিছু জানি কিছু জানি না। নিজ দেশের মণিপুর সামলাতে পারতেছে না, আমাদের সাথে দুষ্টামি করতেছে। অসুবিধা নাই, সে করবে। এই তার কাটা বেড়া কাটা কিন্তু করে ডিফিকাল্ট জব না। যদি সত্যিকারই আমরা দুষ্টামি করতে চাই, যেটা বললাম, আমাদের মেনে অনেক স্কোপ আছে, অনেক। কতটা পাগল হইলে বলে সীমান্তে নদীতে কুমির ছেড়ে দিবে, সাপ ছেড়ে দিবে? বলেন, ও কি কোন সিস্টেম আছে কুমিরের যে এটা ভারত, এটা বাংলাদেশের লোক? কতটা মানে মাথা মোটা। মানে গোমূত্র খাইলে যে মাথা কিছু থাকে না, আগে মনে করতাম ভারতীয়রা সবজি খায়, বুদ্ধি ভালো। বাট এই ইস্যুটা যে গোমূত্র আর কুমির, সরি, কুমির ছেড়ে দিবে আর সাপ, বিষাক্ত সাপ সীমান্তে, যাতে এদেশ এপারে লোক ওপারে যেতে পারে না। সীমান্ত সে যা খুশি করুক, আমার আপত্তি নেই, আমাদের জন্য প্লাস পয়েন্ট। ফেন্সিডিল মাদক প্রায় 200 মতো ফ্যাক্টরি আছে সীমান্তে, শুধু ফেন্সিডিল বানায় আমাদের দেশের জন্য। এটা বন্ধ হবে। এবং সে সে কিন্তু ওইটা চিন্তা করে না। সে পশ্চিমবঙ্গের লোকরা খেপে গেছে, দেখেন গরু নিয়া, তার হিন্দুরাই খেপছে, আমাদের খেপার দরকার পড়ে নাই, গরু জবাই করলাম না।
আসলে গরু নিয়ে সেন্টিমেন্টের ব্যাপার, গরু জবাই করতে হবে এরকম বড় কথা না। নবী কি জবাই করতেন? সুতরাং গরুটা এটা আমাদের ব্রিটিশ শিখে গেছে। দেয়বন্দ হুজুররা, ওইখানে পাদ্রীরা ছিল ব্রিটিশরা, ওরাই প্রথম সিলেবাস বানায় দেয়বন্দের। ওখানে ওরা আমাদের মাথায় ঢুকে দিয়েছে গরু জবাই করতে হবে ডিভাইড এন্ড রুল করার জন্য। সুতরাং আমাদের সবাই বুদ্ধি বিবেচনা করেই কাজ করতে হবে, আর সেটাই আমি আশা করি। পাশাপাশি দেশ, আমরা ভারতের সাথে মানে সংঘাত আমরা কতটুকু ক্যাপাবল, এবং আপনি বলেছেন জনাব তারেক রহমান ডেফিনেটলি নতুন প্রধানমন্ত্রী হিসেবে ওনার প্রথম অভিজ্ঞতা হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে, তিনি সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর ঘরের সন্তান, এতে কোনো সন্দেহ নাই। তার যে চলাফেরা, তার যে নতুন করে মানবিক কি বলা যায় এটাকে, প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে তুলে ধরার প্রচেষ্টা, এতে কোনো সন্দেহ নেই। সবাই খুবই হ্যাপি ব্যক্তি জনাব তারেক রহমানের ব্যাপারে। কিন্তু পররাষ্ট্রনীতি থেকে শুরু করে অন্যান্য স্বরাষ্ট্রনীতি, আরো অন্যান্য অনেক কিছুই মেনটেন করতে হয় একটা দেশের। সবকিছুকেই কি তারেক রহমানের এই ব্যক্তিগত প্রচেষ্টা দিয়েই কি মেনটেন করার সুযোগ রয়েছে, নাকি তিনি আসলে সঠিক মানুষগুলোকে, বিশেষ করে পররাষ্ট্রনীতির ব্যাপারে যাদেরকে রাখা হয়েছে, তাদের প্রতি আপনার কেমন আস্থা আছে? এই যে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীরা, তারা কতটুকু ক্যাপাবল টু ডিল উইথ স্পেশালি ইন্ডিয়া, চায়না, ইউনাইটেড স্টেটস? আমি ব্যক্তিগতভাবে বলবো ভাই, অন্য দুজন জানি না, বাট খলিল সাহেবকে আমি দেখছি, তার ম্যাচুরিটি আমার মনে হয় সে ঠিক আছে। বাকিগুলিকে সন্তুষ্টি মানে খুশি করার জন্য রাখা হয়েছে বলে আমি মনে করি। না চটাইয়া শ্যামা আবেদকে রাখা হয়েছে, আর হুমায়ুন ভাই তো মনে হয় যেহেতু সাথে ছিলেন, বিশ্বাসের দিক থেকে রাখা হয়েছে মনে হয়। বাট এক দেশে তিনজন পররাষ্ট্রমন্ত্রী থাকে, তিনজন একই জায়গায় থাকে, আর গুরুত্বপূর্ণ পদে দরকার আছে কিনা আমি জানি না। এটা এক একজনের দর্শন, এক তিনজনই এক ঐক্যমতে পৌঁছতে পারবে না। যাক, এই ব্যাপার তো অনেক বড় ব্যাপার। আমি মনে করি কি, উনি আরো ভালো ভালো লোক নিয়ে আসুক, দরকার হলে বিদেশ থেকে লোক আনুক, যাতে কোনো রকম বিতর্ক না থাকে আমাদের সিদ্ধান্ত নিতে। এখন কি বলবেন, আমি অনেক কিছু বলতে চাই না। যে না, যত কথা আমাদের সারাউদ্দিন ভাই যত ভালো কাজই করুক, কোন বিতর্ক করতে থাকবেন না, এরই বাস্তবতা। কারণ উনি ভারতে ছিলেন, যত ভালো কাজই করুক, এখন তো ভালো কাজ করে না, ঝামেলা বাজাচ্ছে। তো বিতর্ক যদি খালি করে আমার কিছু নাই। বাট আমাদের প্রধানমন্ত্রী উনি ওনার অবস্থানটা পরিষ্কার করছেন, তারপরে বলবো এটা অনেক আমাদের সেনাবাহিনীর অনেক অফিসার অনেক কষ্ট মনে। আমি তাও বলি, তারেক রহমানের বাবারে তো আমরাই মারছি, মাকে তো ক্যান্টে আমরাই বের করে দিছি, তার গায়ে তো আমরাই তুলছি। তারপরও যে আমাদের সাথে উনি কথা বলতেছেন, আমি যে যাই নেক যেভাবে নেক, আমি মনে করবো আমাদের সুক্রিয়া করা উচিত। আস্তে আস্তে ওরা ভুল ভাঙবে, আমাদের বিভেদ না করে এক ঐক্যে থাকলে ইনশাল্লাহ আমরা সঠিক পথে পড়বো। ওই যত কথাই বলি রট চাবাই, রয়ের নাম দিয়ে এইসব বাদের কথা। আমি রয়ের কাজ করে দোষকার রয়ের, আমি তো নিজে রয়ের কাজ করছি। ওই স্যার বলতেছিলেন জিয়া স্যার ওভার কনফিডেন্ট হয়ে জিয়া মারা গেছে না, আমরা যে মারতে চাই কি তার ঠেকাইতে পারবে এখনো? সেই জায়গায় উনি ওনার পছন্দ করবেন যাকে উনি বিশ্বাস করেন। জিয়া রহমান যদি সেনাবাহিনীকে বিশ্বাস করতে না পারেন তাহলে কেমন হবে? আজকে দেখেন আমাদের সেনাপ্রধান কতগুলি স্কট নিয়ে চলে কেন? তার নিরাপত্তা হয়ে আছেন তার নিজের বাহিনীর কাছে, তাহলে সেনাপ্রধানের স্কট লাগবে কেন? নৌবাহিনী বিশাল স্কট, আরে আছে তো 3টা গাড়ি। বিমান বাহিনীর কি অবস্থা আমি জানি না, এগুলো কেন করেন? বর্তমান সেনাপ্রধানের কি ভয় আছে নিজের সেনাবাহিনীর কাছে? আপনি কি আহ, এটা আসলে না, এই কথাগুলো বলবেন নাকি সিরিয়াসলি কিছু বলবেন? না, না, মইনু আহমেদ থেকে এই জিনিসটা শুরু হয়েছে, আমি এটা জানি রাখছেন। আইন কারণ পরিষ্কার বলা আছে কতজন স্কট নিয়ে যাবেন। দেখতে খারাপ লাগে, সেনাপ্রধান যাচ্ছে তাকায় দেখার তো কিছু নাই, বিশাল এক গাড়ি নিয়ে বহন নিয়ে যাচ্ছে। আর এটা একমাত্র প্রাইম মিনিস্টার আর আমাদের প্রেসিডেন্ট হতে পারে, অন্য কেউ না। হুম। মন্ত্রী কয়জন পার্টি স্কট নেয়, তা প্রোটোকল কি দাঁড়ায়? এগুলি দৃষ্টিকটু, আমরা সমালোচনা করি, বাট নিজেদের সংশোধন হওয়া উচিত। ধন্যবাদ ভাই। জি, আমি এই পর্যায়ে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। মানে আপনি গোয়েন্দাদের কথা একটু উচ্চারণ করলেন। আমাদের দেশে সেই আগে তো যতটুকু শুনছি ফ্যাসিস্ট আমলে গোয়েন্দা বা ভারতীয় গোয়েন্দাদের অবতারণ্য ছিল। এখন কি সে ধরনের কোনো কিছু আছে এখন বর্তমানে? মানে স্পেশালি আইএসআই তো কোনো ধরনের অস্তিত্ব ছিল না আওয়ামী আমলে। এখন কি মনে করেন কিনা যে আইএসআই সে সুযোগ নিচ্ছে? র ওরকম নাই? আসলে আইএসআই কোন সুযোগটা নেয়? পাকিস্তান চেষ্টা করলেও তো আমাদের বাংলাদেশ নিতে পারবে না, নেওয়ার স্কোপও নাই, সম্ভাবনা না। আইএসআই আসলে মনে করেন 7 সিস্টার লোকদের সাথে তো যোগাযোগ করে, একটা সুযোগ সন্ধানী, বা যে জিনিসটা আমেরিকানরা চায় খ্রিস্টান রাষ্ট্র করা, একই মিশন আইএসআই থাকতে পারে। বাট কতখানি আইএসআই অতটা অফেন্সিভ না বাংলাদেশে, এটা দুবাই থেকে করে বা থাইল্যান্ড থেকে করার স্কোপ তাদের আছে, সেভাবে বাংলাদেশে না। বাট আমাদের গোয়েন্দা এখন বেশি অ্যাক্টিভ, তারা নিজের অবস্থান বুঝতে পারছে যে হাসিনা এই গোয়েন্দা বাংলাদেশের জনগণের, দেশের কোন রাজনৈতিক দলের না। আমি প্রধানের সাথে কথা বলছি, পরিষ্কার বলছে স্যার আমরা আগের মতো ভুল আমরা কেউ করবো না, দেশটা আমাদের জনগণের আমরা বন্ধু। আমার ভালো লাগছে যে আমরা সবাই এখন ইন্ডিয়ান হতে চাচ্ছি, এই চাওয়াটাই আমার দরকার ছিল। আমার ট্রেনিং করছি তো, ইউনিফর্ম পড়তে ট্রেনিং করছি তো আসলে যুদ্ধ করার জন্য। তো শত্রু যদি না থাকে ইউনিফর্ম পরে লাভটা কি?
যেটা হাসিনা করছে। ভারত আমাদের বন্ধু, রক্তের বন্ধু। আমার মনে হয় এখন রাইটটাকে থাকবে। বা আমাদের নিরাপত্তা উপদেষ্টা আমি মনে করি বেশি বা এই লাইনে অন্তত সঠিক পথ আছে। সেনাবাহিনীকে সঠিক পথে আনতে হবে, সেনাবাহিনী অফিসারদের সঠিক পথে আনতে হবে, ট্রেনিং আমাদের লাগবে। ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব কর্নেল হাসিনুর রহমান। আমরা দ্বিতীয় সেগমেন্টে আমরা এটা নিয়ে কথা বলবো। আর আসছি আপনার কাছে কর্নেল ফেরদৌস আজিজ, একই প্রশ্ন আপনার কাছে। আহ, যে এই যে পুশিনের বিষয়টা, এটিকে অত বেশি আলোচনা করতে দেখছি না, গণমাধ্যমে দেখছি না বাংলাদেশে, সরকারের পক্ষ থেকে সেরকম ভাবে মানে একদম আনুষ্ঠানিক কোনো ধরনের স্টেটমেন্ট দিতে দেখছি না। এটা কোন পর্যায়ে যাচ্ছে বলে মনে করছেন আপনি? কতটুকু আসলে এই ব্যাপারে শঙ্কিত অর উদ্বিগ্ন? আচ্ছা, আপনাকে সালাম, সহ আলোচকদেরকে সালাম, এবং দর্শক শ্রোতা যারা শুনবেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ভারত একটা মানে কি চরিত্র যে তার, এটা পুরা বিশ্ব জানে। নতুন করে ভারতের বন্দনা বা এদের মন্দনা কোনো কিছু আর গাইতে চাই না। অসভ্য একটা জাতি, সোজা কথা। এক কথায় যদি বলতে চাই, এদের কোনো নীতি নৈতিকতা নাই, মানবতা, মনুষ্যত্ব, মানবতাবোধ এদের নাই। আচ্ছা, এই যে অবৈধ অনুপ্রবেশকারী, এই অজুহাত তারা আজকে থেকে না, বেশ কয়েক বছর আগে থেকেই দিয়ে আসছে। কখনো কখনো এটাকে চাঙ্গা করে পলিটিক্যাল কারণে, আবার কখনো কখনো একটু লো স্কেলে যায়। তো রিসেন্টলি এই ওদের যে ইলেকশন হয়ে গেল পশ্চিমবঙ্গে, এই নির্বাচনের পরে শুভেন্দু অধিকারী, শুনেছি সে নাকি বাংলাদেশ থেকেই গিয়েছে বহু আগে। তো এই দুষ্ট লোকের কর্মকাণ্ডে নতুন করে আবার তারা এটা পথ সাজিয়েছে যে তারা পুশিং করবে। এবং তারা যে পুশিং করবে বলে, এই যে লোকগুলা আমাদের দেশ থেকে নাকি লোক গিয়েছে ভারতে। আরে ভাই, ওই দেশে কি এমন মধু আছে যে দেশের কৃষক আত্মহত্যা করে, যে দেশের 70% লোকের টয়লেট নাই, যে দেশের ইনকাম আমাদের দেশের চেয়ে কম মানুষের, সেই দেশে কেন যাবে? আমার দেশের লোক যায়, এটা 100% মিথ্যা কথা, মিথ্যা কথা। আমার দেশের লোক মিডল ইস্টে যায়, আমার দেশের লোক ইউরোপে যায়, আমেরিকাতে যায়, অন্য জায়গায় যায়। আমরা দেখেছি নৌকা দিয়ে মারা গেছে, ইয়েতে স্পেনে যায়, বিভিন্ন জায়গায় যায়। এই ইন্ডিয়াতে এমন কি আছে, কি ইনকাম করার আছে? ওদের নিজস্বই তো ইনকাম নাই, নিজেরাই ভাত খাইতে পায় না 3 বেলা। তো ওদের ওখানে কে যাবে? এটা একটা ডাহা মিথ্যা কথা। এটা তারা পলিটিক্যাল একটা চাল চালে, কোনো কালেই যায় না। আমার দেশে যাবেটা কেন বলেন? বিশ্বাস করার কোনো কারণ আছে যে ওখানে যাবে? এটা হচ্ছে তারা একটা তৈরি করে, তারা এতগুলা ধরে, এতগুলা ডাটা তৈরি করে। এটা এরা যারা ওই গরিব মানে অসহায়, তাদেরকে তারা যারা একটু বিরোধী মত, তাদেরকে তারা লিস্ট ডাউন করে তারা একটা নাটক সাজায়, কোনো কোনো ক্যাম্পে নিয়ে তাদেরকে রাখে এবং বর্ডারের কাছে জড়ো করে পুশিং করার জন্য চেষ্টা করে। এবং যাদেরকেই কিছু লোক হয়তো ঢুকিয়েছে গত 1 মাসে, তো এদেরকে ওরা চর হিসেবেই এখানে ঢুকায় দেয়। ওদের ডাটা কিন্তু ওরা রাখে, ওই পারে রাখে, এবং যাতে ভবিষ্যতে এদেরকে দিয়ে কাজ করাতে পারে। হয়তো 100 জনকে পুশিং করবে, 10 জন পারলো ঢুকতে, 90 জন হয়তো ফেল হইলো, এই 10 জনকে দিয়ে তারা কাজ করাবে। ওদের ইন্টেনশন, ওদের নিয়ত খুবই খারাপ। ওরা সাড়ে শয়তানের চেয়েও আরো উপরে, সাড়ে শয়তানের একটা ক্যাটাগরি আছে, তার চেয়েও উপরে কোনো টার্ম যদি থাকে সেটা তাদের জন্য অ্যাপ্লিকেবল। সো এই যে বারবার বলে, এবং আমাদের এদেশীয় কিছু দালালও বলে যে আমাদের লোক, আমাদের দোষ আছে, ওই পারে যায় কেন, বিভিন্ন অজুহাতে বলে। আমাদের দেশের লোক হারাম ওই পারে যায় না, কি কারণ? আমার দেশেই ভালো ইনকাম আছে, আমার দেশেই গ্রামগঞ্জে কৃষিতে খামারে কর্মী পাওয়া যাচ্ছে না, সব মিডল ইস্টে বিভিন্ন দেশে চলে যাচ্ছে। প্রায় 90 লাখ লোক আমার প্রবাসী আছে, আরো পাইলে আরো যাচ্ছে। এই দালালদের কারণে স্লো ডাউন হয়ে যায় প্রসেস বাইরে যাওয়ার। হ্যাঁ, গরিব লোক টাকা বেশি নেয়, তাদের পাসপোর্ট দখল করে খেয়ে ফেলে, দিতে চায় না, অনেক সমস্যা হয়। তা আমার দেশের লোক বিন্দু মাত্র আগ্রহ নাই, বা গত 20-25 বছরও ছিল না যে ভারতে যাবে। ভারতে মধু কামানোর মতো কোনো মধু নাই, এক। আর 71-এর সময়, যুদ্ধের সময় যারা ওই পারে আমাদের দেশের এই হিন্দু ভাইরা 2-4 জন গিয়েছে, তারাও কিন্তু ওই পারে ভালো নাই। জি, কাদেরকে পুশিং করার চেষ্টা করছে? কিছু মানুষ তো ইতিমধ্যে 90 জনের মতো গত করছে। এরা বেসিক্যালি ওই যে মুসলিম বাংলাভাষী মুসলিমদেরকে টার্গেট করেছে। তারা তো ওই পারে মুসলিমদের নিয়ে কি করেছে, আমাদের এই পারে যদি কিছু নাও ঘটে, ওরা নাটক সাজাইয়া ওইটাকে ভিডিও করে পুরো বিশ্বের কাছে দেখায় আমরা নাকি মাইনরিটির উপর অত্যাচার করছি। 100% ভুয়া। ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা একটানা কয়েক মাস করেছে, পশ্চিমবঙ্গের মিডিয়া, অন্যান্য অঞ্চলের মিডিয়াগুলা, ভারতীয় মিডিয়াগুলা, কিন্তু পরবর্তীতে দেখা গেছে ইন্টারন্যাশনাল কমিউনিটিটা বুঝতে পেরেছে 100% ফেক এবং ফলস ইনফরমেশন। সো ইট ইজ প্রুভড। ইন্টারন্যাশনাল কমিউনিটি ওটা খায়নি, ওটা আমলে নেয়নি।
তো তারা চেষ্টা করে যাচ্ছে একটার পর একটা নাটক তৈরি করে আমাদেরকে স্টেবল হতে না দিতে দিতে। তো এটা কেউ যদি চিন্তা করে, এইটুক যদি চিন্তা করে যে ওখানে কি কামানোর আছে, এখানেই তো বেশি কামায়। একটা কৃষক, আমি জাস্ট বলি, আমি কিছুদিন আগে রাজশাহীতে গিয়েছিলাম, একটা কৃষক শ্রমিককে 700 থেকে 800 টাকা দিতে হয়, 2 বেলা সকালে নাস্তা দুপুরে খাবার দিতে হয়, তারপরেও লোক পাচ্ছে না। তো ওই পারে কেউ জন্য যাবে, এই পারেই তো প্রচুর ইনকাম তার, সে যদি একটানা 1 মাস কাজ করতে পারে গ্রামেই 25,000 টাকা কামাচ্ছে, তাহলে কেন যাবে? সে ঢাকা শহরে এসে রিক্সা চালাইলেও তার 30,000 টাকা মাসে কামাচ্ছে, সে কেন যাবে ওই পারে ওই 4,000-5,000 রুপি কামাইতে? সো টোটালি এটা মিথ্যা একটা ঢাকা শহরে ভিক্ষা করে তো অনেকে বিল্ডিং, বিশাল বিশাল বিল্ডিং সেখানে আমাদের হিজড়ারা যারা চাঁদা তুলে তারাও তো বাড়িতে ভালো অবস্থা আছে। সো এই যে একটা মিথ্যা গল্প, এই ডাফার ক্লাস 1 ছাড়া বাংলাদেশের কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে, আমি বলবো হি ইজ এ ডাফার ক্লাস 1। এটা কোনো যুক্তি নাই, কোনো কারণ নাই, এটা 100% ফলস এলিগেশন। তবে এই ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্ট্রং প্রতিবাদ জানানো উচিত, এটা করতে হবে। আর এতদিন চুপ থেকেছে আমি দেখেছি, বাট আমি বলবো সরকার যেন এটা অবিলম্বে এটাই করে, কারণ নত যেন পররাষ্ট্র মানে নীতি আমরা আর চাই না, দেশকে নতুন ভাবে গড়তে হবে। আর এই যে তারা তুলছে, আমাদের বিজেপিকে সতর্ক থাকতে হবে, কারণ তারা কিন্তু দুষ্টামি চেষ্টা করবে। তারা 47 থেকেই কিন্তু এই পূর্ব বাংলার ভূমিটাকে তারা করদার্য করতে চেয়েছে। 71-এ এসে তারা পাকিস্তানকে 2 টুকরা করেছে। ওরা আমাদেরকে স্বাধীন করে দিতে চেয়েছে, তা না, হারাম না। যে বলে এই কথা যে ভারত আমাদের উপকার করেছে, না, ভারত তার নিজের স্বার্থে পাকিস্তানকে 2 টুকরা করেছে। এবং সে কত আজকের মার্কেট প্রাইসে যদি মূল্যায়ন করা হয়, তাহলে কত বিলিয়ন ডলারের জিনিসপত্র 71-এ এই পার থেকে লুটপাট করে নিয়ে গেছে, ইন্ডাস্ট্রি, কলকারখানা বিভিন্ন খুলে অনেক কিছু করে। তো এইগুলা তো বুঝতে হবে, যারা পড়াশোনা জানে তারা হয়তো বুঝে, বাকি পলিটিক্যাল হুলিগানস গুলা বুঝে না, শুনে তার পিছনে শুধু স্লোগান দিতে জানে আর দৌড়াইতে জানে, এর বেশি কিছু তাদের সেই জ্ঞান নাই। আমি কাউকে আন্ডারমাইন করছি না, আমি জাস্ট বলতে চাচ্ছি যে আমাদের ইতিহাস জানা উচিত। 71-এর পরে এই দেশ 71 থেকে এই পর্যন্ত 56 বছর তো তারা তো করদ রাজ্য বানিয়ে রেখেছিল, শুধু পারেনি প্রেসিডেন্ট জিয়ার সময়, আর বাকি সব সময় তো তাদের বাইরে গিয়ে আমরা কোনো পলিসি নির্ধারণ করতে পারি নাই। তারা রাষ্ট্রের বিভিন্ন জায়গা, বিভিন্ন রাষ্ট্রযন্ত্রে রয়ের দালাল বসিয়ে রেখেছিল, এবং হাসিনার সময়ে সরাসরি ওই পারের লোকই এই পারে বিভিন্ন আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে চাকরি দিয়ে রেখেছে। হাসিনা ফলের প্রেসক্রিপশন এই কাজটা করেছে, এবং আমরা দেখেছি যে প্লেন দিয়ে পালাচ্ছে, এবং 5ই আগস্টের পর অনেক রয়্যাল এজেন্ট চলে গেছে। এই যে আমাদের দেশে যতগুলো 5 স্টার, 3 স্টার টু 5 স্টার যে হোটেলগুলো আছে, এগুলোতে কাজ করছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছে, এগুলো সব প্রত্যেকটা এক একটা রয়্যাল এজেন্ট। আমি একদম আপনাকে 99% কনফার্মেশন দিয়ে বলছি, আমাদের অভিজাত এলাকাগুলোতে যারা আছে এদের সব রয়্যাল এজেন্ট এবং কাজ করছে। আমার দেশে যদি 25 থেকে 26 লাখ লোক বৈধ অবৈধ মিলিয়ে আছে, শুধু যে ইন্ডিয়ান গভর্নমেন্টের সময় 2 জন উপদেষ্টা বলেছে তা নয়, এটা আমরা অনেকেই জানি, যারা দেশ নিয়ে চিন্তা করে তারা অনেকেই জানে। এবং রাস্তাঘাটে তো দেখতে পাই আমরা লোকগুলার চেহারা, সুরত, হাতের শাখা বালা, এগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি, বুঝতে পারি যে এই লোকগুলো আগে ছিল না, 10 বছর আগে ওরা ছিল না। তো কোথা থেকে আসলো? এরা বাসা ভাড়া নিছে, ভোটার আইডি কার্ড পর্যন্ত বানিয়ে নিয়েছে, পাসপোর্ট পর্যন্ত বানিয়ে নিয়েছে, ফ্ল্যাট পর্যন্ত কিনেছে তারা। তো এই ধরনের অনেক উদাহরণ আছে, এগুলো তো সময়ের ব্যাপারে, এত কিছু বলা যায় বলতে গেলে সময় লাগে। অফিসিয়ালি তো 4th or 5th সোর্স অফ ইনকাম হলো বাংলাদেশ ফর ইন্ডিয়া। এটা তো থার্ড লার্জেস্ট রেমিটেন্স কামায় বাংলাদেশ থেকে। অথচ দেখেন আমার ফরেন যারা আছে, অফিসিয়ালি ডিক্লারেশন কারা কামাচ্ছে, এটা এই কারা কামাচ্ছে, এই যে ভারতীয় অবৈধ লোকগুলা কাজ করছে, এরা ট্যাক্সও দেয় না, আচ্ছা, এটা হচ্ছে বৈধ ব্যাপার। অবৈধ যেগুলো আছে সেটার হিসাব তো আলাদা। আচ্ছা, তারপরে বিজনেসে যে অনেক কারচুপি করে সেটার হিসাব আলাদা। আমার প্রবাসী ভাইরা দেশে 10 থেকে 11 বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠায়, আর তারা ওই 12-13 বিলিয়ন ডলার এই পার থেকে নিয়ে যায়। আমার রক্ত খরচ করে, রক্ত মানে চুষে নিয়ে যাচ্ছে সে। তো এই এদেরকে একমাত্র যদি আমরা ভারতের সাথে সকল ধরনের ট্রানজাকশন বন্ধ রাখতে পারি, ব্যবসা বাণিজ্য, ট্যুরিস্ট, মেডিকেল ট্রিটমেন্ট সবকিছু যদি আমরা বন্ধ রাখতে পারি, বাংলাদেশ রাতারাতি দাঁড়াবে, বাংলাদেশের লোকজন ভালো থাকবে, আমার বেকাররা চাকরি পাবে। ওদের দেশে একটা ম্যানেজারকে, এখানে জেনারেল ম্যানেজারকে একটা চাকরি দেওয়া হতো 7 লাখ টাকা বেতন দেয়, আমারই গার্মেন্টস এর মালিক, বাট কোনো যোগ্যতা নাই, তার চেয়ে ভালো যোগ্যতা সম্পন্ন লোকটাকে দিচ্ছে 1 লাখ টাকা বেতন। তো এখানেই আমাদের যে দালালরা আছে অশিক্ষিত, মানে যেগুলো বিজনেস টাইকুন হয়ে গেছে আজকে, তাদের ব্যাকগ্রাউন্ড যদি চেক করেন, আমরা সবাই জানি। তো এরা এই কাজটা করছে,
ওদের সাথে ধরম মহরম করছে এবং অবৈধভাবে কামাচ্ছে, ভারতীয় প্রেসক্রিপশনে চলেছে, হাসিনাকে খুশি করে চলেছে। গত 16 বছরে এই দেশের থেকে তারা অনেক কিছু নিয়ে গেছে। আর 71-এর পরপর যেটা নিয়েছে সেটা তো বললামই, যে কয়েক বিলিয়ন ডলারের তারা অস্ত্র, আমাদের যে মিলিটারি পাকিস্তান আর্মি যে অস্ত্রগুলো ছিল, গাড়ি, গান, আপনার কলকারখানার যন্ত্রাংশ, যে জন্য মেজর জলিল বাধা দিয়েছিল বলে মেজর জলিলকে কত হেনস্থা করা হয়েছে, এবং তাকে, সে একজন সেক্টর কমান্ডার হওয়া সত্ত্বেও তাকে কোনো উপাধি দেওয়া হয়নি, বীরোত্তম, বীর প্রতীক, এ ধরনের কোনো উপহার তাকে দেওয়া হয়নি। অবশেষে সে মারা গেছেন। তো এই এত ইতিহাস, মানে এত বছরের, 56 বছরের ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা সবাই জানি যে এই দেশে গত 17 বছর কি হয়েছে হাসিনার প্রেসক্রিপশনে। এখন এই 24শে জুলাই যোদ্ধা আমাদের দুধের সন্তানরা জেগে উঠেছে এবং এই ফ্যাসিস্টকে হারিয়েছে। ভারতের মাথা খারাপ হয়ে গেছে এই জায়গাটাতেই, তাদের একটা কলোনি অঙ্গরাজ্য তারা হারাইলো। কারণ ভারতে আমাদের সে 20 কোটি লোক, ওরা 60 কোটি লোকের বাজার হারালো। কেন 60 কোটি লোকের? আমরা একজন ওদের দেশের 3 জনের পরিমাণ কনজিউম করি, স্পেন্ড করি। ওরা তো খুব হিসাব করে চলে, আমি কিপটা শব্দটা উচ্চারণ করতে চাই না, হিসাব করে চলে। তো আমরা একটা সাধারণ পরিবারে যে পরিমাণ সাংসারিক খরচ, আতিথেয়তা, বাইরে খরচ, খাওয়া দাওয়া যা করি, হ্যাঁ, সেটা ওরা 3 জনেও করে না। সো অ্যাজ সাচ 60 কোটি লোকের বাজার হারানোর পরে তাদের মাথা খারাপ হয়ে গেছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় কত কিছু তারা চেষ্টা করেছে, শুধুমাত্র ডক্টর ইউনূসের দিকে, ইউনূসের চোখের উপর চোখ রেখে মোদি কথা বলতে পারেনি, বা ভারতীয় ইনস্ট্রুমেন্ট গুলা কাজ করতে পারেনি। আচ্ছা, তো যাই হোক, এখন নির্বাচিত সরকার এসছে, নির্বাচিত সরকারের কাছে আমাদের আশা থাকবে যে আমরা আর নতজানু পররাষ্ট্রনীতি চাই না। ভারত একমাত্র শত্রু রাষ্ট্র, একমাত্র শত্রু রাষ্ট্র, এবং ভারত আমাদের চিরশত্রু, এটা বুঝতে হবে। 47-এ দেশ ভাগ হয়ে যাওয়ার পরেই তারা তখন বন্দনা করতো, কাঁদে না কাঁদে না, বাংলা মা ভাগ হয়েছে, কি হয়েছে, আবার আমরা এক হব। সেই থেকে তারা বাংলাদেশের পিছনে লেগে আছে। আজকের না ঘটনা, 62 থেকে 60, আর্লি 60 থেকে এই দেশে দালাল তৈরি করেছে বামরা, এবং ওই যে মুজিব বাহিনী বা যেগুলো ছিল আরো কিছু, এগুলো সবার নাম বলতে চাই না, তাদের অবদানও আছে, আবার আকাম কুকামও করেছে। যেই জন্য মুজিব তো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো স্বাধীনতা চাননি, স্বাধীনতা চাননি, কিছু দালালরা এই পারে উত্তেজিত করেছে। যা হোক, একটা সময় জেনারেল জিয়া যুদ্ধ ঘোষণা করেছে, ফাইন, আমরা হয়েছি, স্বাধীন হয়েছি, ভালো, গুড। কিন্তু তার মানে এই না যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র এবং ভারত করে দিয়েছে। দাফাররা এবং ভারত মেনে নিয়েছে, এবং ভারতীয় দালালগুলা বরাবর মিডিয়া এবং সংস্কৃতি মোনাগুলা এই পারে এই ট্যাবলেট খাওয়ানোর চেষ্টা করেছে পুরা জাতিকে, যে ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু। হ্যাঁ, পাকিস্তান দালাল, পাকিস্তান একদম টু দ্য পয়েন্ট, আপনার কাছে শেষ এক লাইনে জানতে চাই যে আমাদের সেই সক্ষমতা কতটুকু রয়েছে বর্তমানে, যে পুশিংকে পুশ ব্যাক করে ঠেকাবার মতো, সেই মোকাবেলা করবার মতো। এর আগে আমরা ব্রিগেড মেজর জেনারেল ফজলুর রহমানের নেতৃত্বে যে একটা ফাইট ব্যাক করেছিলাম, সে ধরনের শক্তি বা সে ধরনের সাহসিকতা নিয়ে বিজেপি বর্তমানে রয়েছে কিনা, কি মনে করেন? জাস্ট এক লাইনে যদি বলেন, এরপরে আমি আমাদের সেই 25 বছর আগের চেয়ে এখন আরো বেশি সাহসিকতা আছে, আমাদের আরো বেশি সক্ষমতা আছে। 25 বছর আগে আমাদের যে সক্ষমতা ছিল ইন টার্মস অফ আর্মামেন্ট, ইকুইপমেন্ট, তার চেয়ে আরো ভালো আছে। পারবো না কেন? শুধু দরকার সদিচ্ছা এবং কমান্ড, এটা সম্ভব। এবং আমাদের বিডিআর এক্সেলেন্ট, দে আর ভেরি মাচ প্রফেশনাল। আমরা 2001 থেকে 5-এর মধ্যে কি আমি বলতে পারবো, পঞ্চগড় সীমান্তে দিদিন ক্যাপ্টেন ফেরদৌস ছিল, এখন জানি না চাকরিতে আছে কিনা, সে বর্ডার লাইনে দাঁড়া হয়ে গিয়ে, খাড়ায় গিয়ে নিজেই এলএমজি নিয়ে ফায়ার করেছে, 3টা ফালায় দিয়েছে ওই পারে, তারপরে তাকে পোস্টিং করে দিয়েছে। সো আমাদের বিডিআর হাইলি প্রফেশনাল, সম্ভব। এবং আমাদের যে জনগণ আছে, আপনি বিভিন্ন সময় দেখেছেন গত 1-1.5 বছরে কিভাবে আমাদের জনগণ খালি গায়ে লুঙ্গি পরা গিয়ে বিডিআর আগে গিয়ে দাঁড়ায় গেছে, এটা আমরা দেখতে পেয়েছি, এটা প্রুভড। সো আমাদের চিন্তার কোনো কারণ নাই, যে শুধুমাত্র এটা আমাদের প্ল্যান এন্ড অর্গানাইজ করা দরকার। বিডিআর এর সাথে এলাকাবাসী আছে, এলাকাবাসী ওখানে আছে, অন দ্য স্পট এলাকাবাসী আছে। সো আমরা যদি প্ল্যান করি যে কিভাবে ঠেকানো যায়, এত কিছু ডিটেলস এখানে বলতে যাচ্ছি না, বা সময় নাই, তো তাহলে ইজ ভেরি মাচ পসিবল। একটা কেন, আমার বিডিআর একটা গুলো ওরা উল্টা দৌড় দিবে, ওয়ার্নিং দেব প্রথমে, না শুনলে চালাও, সিস্টেম করো, যা প্রফেশনালি যা করা দরকার তাই করবে। এটা শুধু কমান্ড দরকার, এবং ফ্রিডম অফ অ্যাকশন, আপনি কাজের ফ্রিডম দিতে হবে, যে বিওপিতে যে আছে, যে হাবিলদারটা আছে, যে না কর্পোরালটা আছে, সে সিদ্ধান্ত নেবে অন দ্য স্পট। হাসিনার সময় কি করেছিল, এবিজি কি গুলি করতে পারতো না? কারণ ওদের হাতে অস্ত্র ছিল, কিন্তু গুলি দেয়নি, ওদের পারমিশন দেয়নি, হ্যান্ড স্ট্রাইক করে রেখেছিল হাসিনা ভারতের প্রেসক্রিপশনে। যেই কারণে আমার বিডিআর কিন্তু হাইলি প্রফেশনাল। সো আমার বিডিআর সঠিক কাজটি করতে পারবে, এবং ভারত যদি এই কাজ করতে চায়, তাহলে ভারত তার নিজের পায়ে নিজে কুড়াল মারবে, এটুকুই বলতে পারি। ভারত যা খেলছে ইদানিং এই গরু ইস্যু নিয়ে, তার নিজের পায়ে নিজে কুড়াল মারছে। আস্তে আস্তে আমার হিন্দু ভাইরা, ওইবারে হিন্দু ভাইরাই জেগে উঠছে, তাদের অর্থনীতিতে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত করছে তারা নিজেদেরকে নিজে, অশান্ত করে তুলছে। সরকার যদি ওই পারে নিজের রাষ্ট্রকে নিজে অশান্ত করে তুলে,
আর কি লাভ? সরকারের লাভ হবে না ওই দেশটার ক্ষতি হবে? আমরা তো চাই ভারতীয় ভাই বোনরা ভালো থাকুক, ওদেরকে আমরা খোঁচাইতে যাই না তো। তো আমরা চাই ওরা ভালো থাকুক, আমরাও ভালো থাকবো, তোমরা তোমাদের মতো ভালো থাকো, আমরা আমাদের। গায়ে পড়ে তো আমরা যুদ্ধ করতে যাইনি কারোর সাথে, কিন্তু ভারত যদি দুষ্টামি করতে আসে আমরা কখনোই ছেড়ে দেবো না। আর ওই হাম্বি দাম্বি করতেছে, আয় না বেটা, এত সাহস থাকে, আয় আয়, তুই দেখ 24 ঘন্টা আমরা ওই পারের জেলা নিয়ে নিব, ওই পারের জেলাগুলো আমরা নিয়ে নিব, বর্ডারিং এরিয়ার যত জেলা আছে। আমি 47 পূর্ব, আমি 47 পূর্ব, আমাদের কাছে 47 পূর্ব, হ্যাঁ যদি আসে এই কাজ করে, আমি 47 পূর্ব মেয়াদ